ওকে ভাইয়ারা, তাহলে আমরা হচ্ছে প্রথমে শর্টকাট দেখবো কিভাবে আমরা শর্টকাট ইউজ করে হাইব্রিডাইজেশন বের করতে পারি কোন একটা স্পেসিফিক পরমাণু, এবং সেটা আমরা অনেকগুলো স্ট্রাকচার দিয়ে প্র্যাকটিস করবো ভাইয়া। সো ভাইয়া আমি এখানে ফার্স্টে লিখতেছি জেড। এই জেডটা কি ভাইয়া? এটা হচ্ছে শঙ্কর অরবিটালের সংখ্যা, ঠিক আছে? জেডটা হচ্ছে শঙ্কর অরবিটালের সংখ্যা। তোমার ভাইয়া জেড যদি 2 আসে তাহলে বুঝবে ভাইয়া সেখানে এসপি সংকরায়ন হয়েছে। কারণ ভাইয়া এসপি সংকরায়ন মানে কি? সেখানে দুইটা হাইব্রিড অরবিটাল থাকবে, দুইটা এসপি অরবিটাল থাকবে। সো জেড হচ্ছে ভাইয়া শঙ্কর অরবিটালের সংখ্যা। আমি একটু লিখে রাখি, জেড হচ্ছে শঙ্কর অরবিটালের সংখ্যা। যদি জেড এর ভ্যালু 3 হয় বুঝবে sp2 সংকরায়ন, যদি জেড এর ভ্যালু 4 হয় বুঝবে sp3 সংকরায়ন, ঠিক আছে? শঙ্কর অরবিটালের সংখ্যা, শঙ্কর অরবিটালের সংখ্যা। এখন জেড কিভাবে বের করবো ভাইয়া? সেটা হচ্ছে তোমাদের ফর্মুলাটি একটু মনে রাখতে হবে, হাফ ইনটু, হ্যাঁ তোমার হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রনের সংখ্যা, কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রনের সংখ্যা। আমি এটা ইউজ দেখাচ্ছি তোমাদের কিছুক্ষণের মধ্যেই। যোজ্যতা স্তরের ইলেকট্রনের সংখ্যা কেন্দ্রীয় পরমাণু হতে হবে ভাইয়া। এবং এখানে দেখবা ভাইয়া কেন্দ্রীয় পরমাণু বের করার সময় আমাদের লুইস, ওই যে লুইসের যে প্রথম পয়েন্টটা, কিভাবে আমরা কেন্দ্রীয় পরমাণু ডিসাইড করব সেই বিষয়টা তোমাদের আবার ক্লিয়ার হয়ে যাবে। কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা, তারপর ভাইয়া মাইনাস দিয়ে হবে আমাদের ক্যাটায়নের চার্জ, ঠিক আছে? এখানে ক্যাটায়নের মডুলাস বা পরম মানটা নিব, ক্যাটায়নের চার্জ, ক্যাটায়নের চার্জ প্লাস দিয়ে হবে ভাইয়া তোমার অ্যানায়নের চার্জ। জাস্ট মডিউলাস মানটা নিব ভাইয়া, একটু খেয়াল রাখবে ওই কথাটা। অ্যানায়নের মডিউলাস মানটা, অ্যানায়নের চার্জ, ঠিক আছে? ক্যাটায়নের চার্জ আর অ্যানায়নের চার্জ প্লাস দিয়ে হবে ভাইয়া একযোজী পরমাণুর সংখ্যা, মানে একযোজী পরমাণু কি যাদের যোজনী এক, অর্থাৎ ভাইয়া ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হাইড্রোজেন, এগুলো ভাইয়া সব একযোজী পরমাণু, ঠিক আছে? সো একযোজী পরমাণুর সংখ্যা। সো এটা হলো ভাইয়া আমাদের হাইব্রিডাইজেশন বের করার শর্টকাট ভাইয়া। সো এটা হচ্ছে আমাদের শর্টকাট। ওকে, সো ভাই এই ফর্মুলাটা ইউজ করো, তোমাদের গুহ স্যারের বইতে আরো কয়েকটা ফর্মুলা আছে, এটা ইউজ করো ভাই। এটা সবচেয়ে ইজি ফর্মুলা, এটা বুঝলে তোমার আর দুনিয়ার অন্য কোনো ফর্মুলা লাগবে না, এটা দিয়ে সব বের করতে পারবা ভাইয়া। তাহলে ভাইয়া আমি একটু দাঁড়াও, তোমাদের জন্য একটা ডিফারেন্ট কার্সর নিয়ে আসি, তাহলে তোমাদের দেখতে আরো সুবিধা হবে। একটা সেকেন্ড। আচ্ছা হয়ে গেছে। ওকে ভাইয়া, তাহলে আমাদের জেড এর ভ্যালুটা আমরা কিভাবে বের করবো ভাইয়া? হাফ ইনটু কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তর ইলেকট্রন সংখ্যা, মাইনাস দিয়ে ভাইয়া ক্যাটায়নের চার্জ, প্লাস দিয়ে ভাইয়া অ্যানায়নের চার্জ, আর প্লাস দিয়ে ভাইয়া একযোজী পরমাণুর সংখ্যা। সো এইভাবে আমরা জেড এর মানটা নির্ণয় করতে পারি ভাইয়া। জেড এর কোন কোন ভ্যালু আসলে কি ইন্ডিকেট করে সেটা আমি তোমাদের বলি। সো তোমাদের আমি মুখে বললাম জেড এর ভ্যালু হচ্ছে 2 বোঝায় ভাইয়া sp সংকরায়ন, কারণ ভাই এখানে দুইটা sp সংকর অরবিটাল আছে। তারপরে ভাইয়া জেড এর ভ্যালু 3 বোঝায় sp2 সংকরায়ন, কারণ ভাই এখানে তিনটা sp2 সংকর অরবিটাল আছে। তারপর ভাইয়া জেড এর ভ্যালু 4 ইন্ডিকেট করে এখানে sp3 সংকরায়ন আছে, কারণ চারটা sp3 সংকর অরবিটাল আছে। তারপর ভাইয়া জেড এর ভ্যালু যদি 4 আসে এখান থেকে, জেড এর ভ্যালু যদি 5 আসে, তাহলে ভাই এটা sp3d কে ইন্ডিকেট করে। sp3d এখানে পাঁচটা সংকর অরবিটাল আছে, প্রত্যেকটা অরবিটালের নামই হচ্ছে ভাইয়া sp3d। যখন ভাই জেড এর ভ্যালু 6 হয় তখন এটা sp3d2 কে ইন্ডিকেট করে ভাইয়া। যখন জেড এর ভ্যালু 7 হয় ভাইয়া তখন এটা sp3d3 কে ইন্ডিকেট করে, ঠিক আছে ভাইয়া? সো এটা হচ্ছে জেড এর বিভিন্ন মানের উপর বেস করে তুমি বুঝতে পারবা সেই কেন্দ্রীয় পরমাণুটার কোন ধরনের সংকর অবস্থা আছে। সো ভাইয়া এই ফর্মুলাটা আমরা কিভাবে ইউজ করব এখন তোমাদের আমি ডাইরেক্ট এক্সাম্পলে নিয়ে যাই। 15-20টা এক্সাম্পল সলভ করার ট্রাই করবো ভাইয়া, এরপর হচ্ছে আমরা এই ফর্মুলাটা একদমই বুঝে যাব। সো ভাইয়া প্রথমে আমরা মিথেন অণুর ক্ষেত্রে বলি ভাইয়া। মিথেন অণু তোমরা দেখেই বুঝতেছো ভাইয়া, কার্বনের সাথে চারটা হাইড্রোজেন চারটা সিগমা বন্ডের মাধ্যমে কানেক্টেড আছে, এবং তোমরা জানো ভাইয়া সংকরায়ন শুধুমাত্র সিগমা বন্ডের হয়। তার মানে ভাইয়া এখানে আসলে sp3 সংকর অরবিটাল এখানে উপস্থিত আছে, চারটা sp3 সংকর অরবিটাল। এটা তো ভাই আমরা আমাদের অবজারভেশন থেকে বুঝতে পারতেছি। তোমাদের যে বেসিকটা দিছি সেই বেসিক ক্লিয়ার থাকলে তুমি এটা দেখে বুঝতে পারতেছো ভাইয়া। বাট আমরা শর্টকাট কিভাবে ইউজ করবো? যদি মিথেন ছাড়া অন্য কিছু থাকে ভাইয়া সেক্ষেত্রে একটু ডিফিকাল্ট হতে পারে। সো ভাই আমরা মিথেনের ক্ষেত্রে শর্টকাট কিভাবে ইউজ করবো ভাইয়া? হাফ। তারপর ভাই দেখো কেন্দ্রীয় পরমাণু কোনটা ভাই? এখানে যে পরমাণু সংখ্যা সবচেয়ে কম আছে। সো ভাই এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন। সো কার্বনের যোজ্যতা স্তরে ইলেকট্রন কয়টা আছে? কার্বনের টোটাল ইলেকট্রন তো 6টা ভাইয়া। ওয়ার এস এ দুইটা ইলেকট্রন আছে ভাইয়া, টু এস এ দুইটা, টু পি তে দুইটা। সো টু তে বা যোজ্যতা স্তরে ইলেকট্রন হচ্ছে 4টা আছে। সো 4টা হলো ভাইয়া। এখানে দেখো কোনো ক্যাটায়ন নাই কোনো অ্যানায়ন নাই, মানে এখানে কোনো চার্জ নাই, ঠিক আছে? সো এটা দুইটা বাদ। তারপর দেখো ভাইয়া একযোজী পরমাণুর সংখ্যা। একযোজী পরমাণু মানে কারা? তো একযোজী পরমাণু বলতে ভাইয়া আমরা বুঝি হচ্ছে হাইড্রোজেন যাদের যোজনী এক, হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো ভাই একযোজী মৌল যাদের আসলে যোজনী এক। সো এগুলো তোমরা বুঝতে পারতেছো। তাহলে ভাইয়া আমরা এখানে যেটা দেখতেছি আমাদের হাইড্রোজেন যেহেতু একযোজী মৌল, কয়টা আছে ভাই একযোজী পরমাণু? দেখো তো কয়টা আছে তাহলে? চারটা ভাইয়া। এক্স্যাক্টলি 4টা আছে ভাইয়া। তাহলে ভাইয়া এটা কত আসলে অ্যান্সার? 4 আসলো ভাইয়া। সো 4 কি ইন্ডিকেট করে ভাইয়া? এটা আসলে sp3 সংকরায়ন বিদ্যমান ভাইয়া এদের মধ্যে, ঠিক আছে? এটা হচ্ছে sp3 সংকরায়ন। আর ভাইয়া জেড এর একটা পরিচয় আছে আলাদা। সো জেড এর পরিচয়টা হচ্ছে ভাইয়া এটা তোমাদের গুরুত্বপূর্ণ, মানে খুবই ইম্পর্টেন্ট।
জেড এর পরিচয়টা হচ্ছে ভাইয়া, জেড হচ্ছে তোমার বন্ড পেয়ার ইলেকট্রন, বন্ড তোমার হচ্ছে বন্ড পেয়ার ইলেকট্রন, বন্ড পেয়ার ইলেকট্রন প্লাস ভাইয়া লোন পেয়ার ইলেকট্রন, ঠিক আছে? সো ভাইয়া এটা জেড এর পরিচয়টা হচ্ছে তোমার বন্ড পেয়ার, আচ্ছা পেয়ার তো দরকার নেই, বিপি দিয়েও তো বন্ড পেয়ার বোঝা যায়। সো বন্ড পেয়ার ইলেকট্রন ভাইয়া প্লাস হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন। এখানে তো ভাইয়া আসলে তুমি দেখো ভাইয়া বন্ড পেয়ার ইলেকট্রন, তোমার কার্বন, কার্বনের সংকরণ হচ্ছে তোমার sp3 চারটা, এখানে ভাইয়া চারটা বন্ড তৈরি করছে। সো ভাইয়া তুমি এখানে দেখে বলতে পারো এখানে লোন পেয়ার কত, লোন পেয়ারে যদি ফর্মুলা দাঁড় করাতে চাও, সো ফর্মুলা কি হবে ভাইয়া, জেড মাইনাস বন্ড পেয়ার না? সো লোন পেয়ার ইলেকট্রন ইকুয়ালস টু লিখতে পারো না ভাইয়া, জেড মাইনাস বন্ড পেয়ার, দেখো তো এভাবে লিখতে পারো না? হ্যালো, লাস্ট লাইনটা একটু কন্টিনিউ করবেন? হ্যাঁ অবশ্যই ভাইয়া, দাঁড়াও একজনে মেবি মাইক্রোফোন অন হয়ে গেছে, আমি অফ করে দিচ্ছি। আচ্ছা আমি তোমাদের লিখে দিচ্ছি ভাইয়া, তাহলে দেখো জেড ইকুয়ালস টু ভাইয়া, আমরা তো এই ফর্মুলাটা দেখলাম জেড ইকুয়ালস টু এই ফর্মুলা, ভাই আমরা জেড ইকুয়ালস টু বলতে পারি বন্ড পেয়ার ইলেকট্রন, বন্ড পেয়ার ইলেকট্রন প্লাস হচ্ছে ভাইয়া লোন পেয়ার ইলেকট্রন, এই কথাটা বলতে পারি আমরা জেড ইকুয়ালস টু বন্ড পেয়ার ইলেকট্রন প্লাস হচ্ছে ভাইয়া লোন পেয়ার ইলেকট্রন। আচ্ছা কারণ ভাইয়া তোমাদের আমি লাস্ট ক্লাসে একটা কথা বলছি ভাইয়া, শুধুমাত্র সিগমা বন্ড যাদের তাদেরই সংকরণ হয় এবং লোন পেয়ারের হয় ভাইয়া, ওই কথাটা মনে করো, লোন পেয়ারের কথা আসতেছে এবার। সো আমরা তখন লোন পেয়ারের এক্সাম্পল এনে আজকে দিব আমরা লোন পেয়ার এক্সাম্পল। আজকে ক্লাসটা ভাই একটু লম্বা হইতে পারে, একটু বড় হইতে পারে, কারণ ভাইয়া দেখা গেছে যে এই ধরনের টপিক গুলো যদি আমি কয়েকটা ক্লাস মিলাই নেই, যতটুকু সম্ভব আমরা হচ্ছে একটা পর্যায়ে গিয়ে শেষ করবো, সেক্ষেত্রে একটু দীর্ঘ হতে পারে ক্লাসটা। তাহলে দেখো ভাইয়া জেড হচ্ছে বন্ড পেয়ার ইলেকট্রন প্লাস হচ্ছে ভাইয়া লোন পেয়ার ইলেকট্রন। সো এখান থেকে ভাইয়া তুমি বলতে পারো একটা ফর্মুলায় তুমি দাঁড় করাতে পারো আলাদা করে। সো ভাইয়া তুমি বলতে পারো লোন পেয়ার ইলেকট্রন ভাইয়া ইকুয়ালস টু হচ্ছে জেড মাইনাস বন্ড পেয়ার ইলেকট্রন। সো ভাই এখানে দেখো তো কয়টা বন্ড তৈরি হয়েছে, চারটা বন্ড তৈরি হয়েছে, আর জেড এর ভ্যালু হচ্ছে 4। সো 4 মাইনাস 4 ভাইয়া, সো 0, লোন পেয়ার 0। এখানে তো ভাইয়া কোনো লোন পেয়ার নাই কার্বনের উপর, বা নিঃসঙ্গ ইলেকট্রন নাই, ঠিক আছে ভাইয়া? ক্লিয়ার এটা? এটা বুঝছি ভাইয়া, এখানে লোন পেয়ার ইলেকট্রন হচ্ছে 0। আচ্ছা এটা আমরা যদি বুঝে থাকি ভাইয়া, আমরা আসলে এরপরে হচ্ছে এটা তো গেল, এবার আমরা লোন পেয়ারের একটা কেসে আনি, এখানে মিথানের ক্ষেত্রে তোমার লোন পেয়ার 0। সো জেড এর ভ্যালু হচ্ছে 4 ভাইয়া, বন্ড পেয়ার এখানে চারটা বন্ড তৈরি করছে, একটা বন্ডে তো ভাই এক পেয়ার ইলেকট্রনে থাকে, দুইটা ইলেকট্রন না হলে কিন্তু ভাই বন্ড তৈরি হবে না। সো এখানে আসলে বন্ড পেয়ার ইলেকট্রন হচ্ছে 4, মানে 4 জোড়া আর কি। সো 4 থেকে 4 বিয়োগ দাও, তোমার লোন পেয়ার হচ্ছে 0। এরপর আসো ভাই 2 নাম্বার এক্সাম্পল, ওয়াটারের ক্ষেত্রে চিন্তা করি ভাইয়া, ওয়াটার আগে ওয়াটার না অ্যামোনিয়ার ক্ষেত্রে চিন্তা করি। সো অ্যামোনিয়ার ক্ষেত্রে ভাইয়া কি হবে, তুমি তো জানো যে অ্যামোনিয়াতে আসলে এক জোড়া লোন পেয়ার থাকে, তোমরা তো দেখছো সবাই স্ট্রাকচারটা দেখছো, অ্যামোনিয়াতে এক জোড়া লোন পেয়ার থাকে। সো ভাইয়া অ্যামোনিয়াতে যে এক জোড়া লোন পেয়ার থাকে এটা সংকরণ কি হবে? সো ভাই আমরা বের করি জেড, তোমার হচ্ছে অ্যামোনিয়ার নাইট্রোজেন অবশ্যই কেন্দ্রীয় পরমাণু, কারণ এখানে সংখ্যা সবচেয়ে কম আছে। তোমার বলো তো ভাইয়া এই নাইট্রোজেনের যোজ্যতা স্তর ইলেকট্রন কয়টা? নাইট্রোজেনের 5টা। এক্স্যাক্টলি 5টা, কারণ নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7। সো 2 যোগ 5, সো 5টা থাকে। সো ভাই এখানে তো কোনো চার্জ নেই, সো একযোজী পরমাণু হচ্ছে ভাই 3টা। সো ভাই এখানেও কিন্তু 4 আসছে আলটিমেটলি, 5 + 3 8 ডিভাইডেড বাই 2 4। সো ভাইয়া এটাও কিন্তু আফটার অল sp3 সংকরণকে ইন্ডিকেট করতেছে ভাইয়া, sp3 সংকরণকে ইন্ডিকেট করতেছে। সো ভাইয়া এটার যদি আমরা অরবিটাল ডায়াগ্রামটা দেখি ভাইয়া, তোমার এখানে দেখো এই যে নাইট্রোজেন তোমার 3টা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে ভাইয়া, তার মানে এখানে বন্ড পেয়ার কয়টা? বন্ড পেয়ার হচ্ছে ভাইয়া 3টা, বন্ড পেয়ার 3টা, দেখো ফর্মুলা থেকে চলে আসতেছে বন্ড পেয়ার 3টা, কারণ নাইট্রোজেন ভাইয়া 3টা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে। সো ভাইয়া তুমি বলতে পারো এখান থেকে আসলে লোন পেয়ার কয়টা হবে ভাইয়া? সো জেড মাইনাস বন্ড পেয়ার। সো ফর্মুলা বানাইতে চাইলে বানাইতে পারো ভাইয়া, ফর্মুলা আসলে কমন সেন্স দিয়ে বোঝা যায়, যদি বন্ড পেয়ার 3টা থাকে ভাইয়া, সংকরণ 4টা থাকে, তাহলে একটা অবশ্যই ভাইয়া লোন পেয়ার হবে। তার মানে জেড হচ্ছে 4 আর বন্ড পেয়ার ইলেকট্রন হচ্ছে ভাইয়া 3টা, তার মানে এলপির ভ্যালু হচ্ছে 1 আসতেছে ভাইয়া। দেখো ভাই এক জোড়া লোন পেয়ার আছে নাইট্রোজেনের উপর, দেখলা এক জোড়া লোন পেয়ার। সো ভাই এই এক জোড়া লোন পেয়ারও ভাই হাইব্রিডাইজেশন হয়। সো ভাই লোন পেয়ারটা কিভাবে থাকবে? সো ভাই এটা একটা হাইব্রিড অরবিটাল, ঠিক আছে, এখানে ভাই লোন পেয়ারটা থাকবে, যে অ্যামোনিয়ার লোন পেয়ারটা এই হাইব্রিড অরবিটালে থাকবে। এটা ভাই একটা sp3 সংকরিত হাইব্রিড অরবিটাল। কেন sp3 ভাইয়া? এই ফর্মুলায় তো বলে দিতেছে sp3। তারপরে ভাই এই হাইড্রোজেন গুলো তোমার, এখানে হাইড্রোজেন এর জন্য একটা ভাইয়া, এখানে একটা sp3 অরবিটাল ভাইয়া, এখানে একটা sp3 অরবিটাল। সো প্রত্যেকটা sp3 অরবিটালে ভাইয়া তোমার 3টা করে হাইড্রোজেন কানেক্টেড আছে। সো ভাই এটা হচ্ছে তোমার অ্যামোনিয়ার হাইব্রিডাইজেশন ডায়াগ্রাম। সো ভাই এদের প্রত্যেকটা অরবিটালই ভাই sp3 অরবিটাল, এটাও ভাই sp3 অরবিটাল, এটাও ভাই sp3 অরবিটাল, এটাও ভাই sp3 অরবিটাল। আর ভাইয়া আরেকটা যেটা লোন পেয়ার আছে সেটা আসলে এই অরবিটালে আছে, এটাও কিন্তু ভাইয়া সংকরিত অরবিটাল, ঠিক আছে। তোমাদের একটা কথা বলছি যে হাইব্রিডাইজেশন শুধুমাত্র সিগমা এবং হচ্ছে লোন পেয়ারের জন্য অ্যাপ্লিকেবল। সো অ্যামোনিয়ার যে তোমার এক জোড়া লোন পেয়ার আছে ভাইয়া, ওই লোন পেয়ারটা এরকম হাইব্রিড অরবিটালের মধ্যে থাকবে। ক্লিয়ার ভাইয়া, সবাই বুঝছি এই কনসেপ্টটা? এটা ভাই আরেকটু ক্লিয়ার হবে, আমরা এটা আকৃতি নিয়ে কথা বলবো, দেখবো যে হচ্ছে আমরা লাস্ট ক্লাসগুলোতে যে টপিক কনসেপ্টগুলো নিয়ে কথা বলছি সেটা কিছুটা এখানে আমি
একটু মডিফাই করব তোমাদের বোঝার জন্য। সো ওই বিষয়টা আমি তোমাদের মানে ক্লিয়ার করে দিব কিছুক্ষণের মধ্যে। হ্যাঁ, এই স্ট্রাকচারটা বুঝছি আমরা, এটা হচ্ছে অ্যামোনিয়ার স্ট্রাকচার। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, এরপরে আসি ভাইয়া ওয়াটারের ক্ষেত্রে। ওয়াটারের স্ট্রাকচার আসে ভাইয়া, এদের আকৃতি কিন্তু চেঞ্জ হবে, এদের আকৃতি চেঞ্জ হবে, কিন্তু ভাইয়া জিওমেট্রি বা জ্যামিতিক গঠন সবগুলোরই সেম থাকবে ভাইয়া। এগুলোতে আমরা আসতেছি কিছুক্ষণের মধ্যে। আচ্ছা, সো আজকের ক্লাসটা তোমার মজা পাবা যদি আগের জিনিসগুলো ভাইয়া তোমাদের পুরো এখানে ক্লিয়ার থাকে। হ্যাঁ বলো ভাইয়া। ভাইয়া বলো। এখানে তো হাইড্রোজেন 3টা আছে, তাহলে হ্যাঁ, হাইড্রোজেন 3টা আছে তোমার এখানে, দেখো ভাই হাইড্রোজেন 3টা কানেক্টে থাকলো। আরেকটা ভাইয়া লোন পেয়ার, এই লোন পেয়ারের অরবিটালটা ভাইয়া হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করে ভাইয়া। ঠিক আছে, এই লোন পেয়ারটা করে ভাইয়া, এটা এদের সিস্টেম। আমরা আরো দুই একটা এক্সাম্পল দেখি ভাইয়া, তারা আরো ক্লিয়ার হবে তোমার। ওয়াটারের ক্ষেত্রে আসি ভাইয়া। ঠিক আছে। সো ওয়াটারে দেখো তোমার কেন্দ্রীয় পরমাণু ভাইয়া এখানে অক্সিজেন, নো ডাউট। সো অক্সিজেনের সংকরণ কেমনে বের করবা? হাফ ইনটু ভাইয়া তোমার কেন্দ্রীয় পরমাণু অক্সিজেনের যোজ্যতা স্তর ইলেকট্রন ভাইয়া 6টা থাকে, আর একযোজী পরমাণুর সংখ্যা ভাইয়া 2টা। সো এখানে 4 আসতেছে, দেখো ভাইয়া 4। সো ভাইয়া এই সংকরণটা তোমার নো ডাউট sp3 সংকরণ, কারণ z এর ভ্যালু 4, 4টা সংকর অরবিটাল। সো 4টা সংকর অরবিটাল শুধুমাত্র sp3 তেই পাওয়া যায়। সো 4টা সংকর অরবিটাল হলো ভাইয়া। সো ভাইয়া এখানে দেখো অক্সিজেন কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে? সো অবশ্যই এখানে বন্ড পেয়ার 2টা হবে ভাইয়া, কারণ এখানে অক্সিজেন 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে। বন্ড পেয়ার বা বন্ধন জোড় ইলেকট্রন ভাইয়া 2টা। সো ভাইয়া তুমি বলতে পারবে না এখান থেকে লোন পেয়ার কয়টা? 4 - 2 z - বন্ড পেয়ার। সো বলতে পারো লোন পেয়ার হচ্ছে 2টা ভাইয়া। সো এই যে এই 2টা লোন পেয়ার, ঠিক আছে, এখানে সেই 2টা লোন পেয়ার অক্সিজেনের উপর। দেখো ভাই এখন তাহলে এটার স্ট্রাকচার কিরকম হবে? সো এটার স্ট্রাকচার ভাই মাঝখানে ভাই অক্সিজেন, ঠিক আছে। অক্সিজেনের পর ভাই এখানে হচ্ছে তোমার একটা sp3 সংকরিত অরবিটাল ভাইয়া, এটা হচ্ছে আমাদের একটা sp3 সংকরিত অরবিটাল ভাইয়া। আর এখানে একটা sp3 সংকরিত অরবিটাল ভাইয়া, এখানে একটা sp3 সংকরিত অরবিটাল, এটা একটা sp3। সো এখানে দুইটা হাইড্রোজেন তোমার সিগমা বন্ড তৈরি করছে, ঠিক আছে ভাইয়া, এটা হচ্ছে sp3 সংকরিত অরবিটাল। এখন ভাইয়া দেখো তোমার এই যে লোন পেয়ার আছে ভাইয়া, এই লোন পেয়ারও তোমার হাইব্রিড অরবিটালের মধ্যে থাকবে। সো ভাইয়া একটা লোন পেয়ারকে দেখাই আমরা এইভাবে, একটা লোন পেয়ারকে দেখাই ভাইয়া এইভাবে আমরা, আর আরেকটা লোন পেয়ারকে দেখাবো ভাইয়া এইভাবে, ঠিক আছে। সো এরাও কিন্তু ভাইয়া sp3, ঠিক আছে, এরাও কিন্তু ভাইয়া sp3 একইভাবে। এই অরবিটালটা ভাইয়া sp3 আর এই অরবিটালটা ভাইয়া sp3, ঠিক আছে, এরা লোন পেয়ারকে ক্যারি করতেছে। হাইব্রিড অরবিটাল গুলো ভাইয়া লোন পেয়ারকে ক্যারি করে। সো হাইব্রিডাইজেশন তোমার লোন পেয়ারের জন্য প্রযোজ্য। এটা ক্লিয়ার ভাইয়া এই স্ট্রাকচারটা? এখানে আরো কিছু কথা আছে ভাইয়া, এখানে বন্ধন কোনটা চেঞ্জ হবে, আকৃতি চেঞ্জ হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আসতেছি কিছুক্ষণের মধ্যে। এখন জাস্ট হচ্ছে আমরা জেড এর ভ্যালু বের করা শিখতেছি। ক্লিয়ার বুঝছি ভাইয়া আমরা এই স্ট্রাকচারটা? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা কুইকলি কয়েকটা এক্সাম্পল সলভ করে ফেলি, একদম কুইকলি। সো আমরা 4 নাম্বার এক্সাম্পলে আসি। সো এক্সাম্পল গুলো শেষ করে শর্টকাটটা শিখাই দিয়ে তোমাদের ভালো মতো একদম আমরা ভিএসইপিআর থিওরি শুরু করব। তখন হচ্ছে আমাদের ওয়াটারের শেপটা কেন এরকম হলো, তারপরে অ্যামোনিয়ার শেপটা কেন এরকম হলো, বিষয়গুলো ক্লিয়ার হবে। শুরু করি ভাইয়া সালফার ট্রাইঅক্সাইড দিয়ে। সো সালফার ট্রাইঅক্সাইডে তোমার কেন্দ্রীয় পরমাণু সালফার, নো ডাউট। সো ভাইয়া সালফারের যোজ্যতা স্তরে ইলেকট্রন কয়টা থাকে? 6টা থাকে। আর এখানে কোনো একযোজী পরমাণু আছে ভাইয়া? নাই। সো এখানে 6, সো 3। তার মানে ভাইয়া সালফারের সংকরণ ভাইয়া sp2। ক্লিয়ার ভাইয়া? সবাই বুঝছে এটা? এখন ডিরেক্ট তোমাদের দেখা দিয়ে যাই। সো ভাইয়া এরপর আসো কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইডে ভাইয়া তোমরা একটু বলো তো এখানে মানে দেখো এখন একটু মানে গ্যাঞ্জাম লেগে গেছে। কার্বন মনোক্সাইডে ভাই এখানে কেন্দ্রীয় পরমাণু কোনটা বলো তো? কার্বন কার্বন মনোক্সাইড। ভাইয়া। কেন ভাইয়া কার্বন কেন? এটার পক্ষে কোনো যুক্তি, রেফারেন্স, কোনো দলিল দেখাতে পারবা কার্বন কেন? মনে আছে ভাইয়া তোমাদের একদম প্রথম দিকে যখন লুইস পড়াচ্ছিলাম তখন কিন্তু তোমার কেন্দ্রীয় পরমাণু ডিটেক্ট করা শিখাইছে। আমি তোমাদের বলছি ভাইয়া যে হচ্ছে এখানকার প্রত্যেকটা তড়িৎ। শিখানো, হ্যাঁ তড়িৎ ঋণাত্মকতা মান যার লিস্ট হবে, ঠিক আছে। যদি একদম দেখো এই যে একদম প্রথম পয়েন্ট, সো রুলস ফর সিলেক্টিং সেন্ট্রাল অ্যাটম বা কেন্দ্রীয় পরমাণু। সো কেন্দ্রীয় পরমাণুর জন্য প্রথম শর্ত ভাইয়া সর্বনিম্ন সংখ্যা হতে হবে, মানে যে পরমাণুটা আছে সেই পরমাণুটা সবচেয়ে কম আছে, সো তাকে বলতেছে লিস্ট নাম্বার। এটা দিয়ে যদি আমরা না করতে পারি, কার্বন মনোক্সাইড, কার্বন একটা অক্সিজেনও একটা, সো এখানে কিভাবে হয়? এটা দিয়ে তো জাস্টিফাই করা যায় না, কারণ কার্বন একটা অক্সিজেনও একটা। এরপরে ভাই আমরা আসবো ইলেকট্রোনেগেটিভিটি লিস্ট, কার তড়িৎ ঋণাত্মকতার মানটা কম। সো ভাইয়া আমরা যদি এখন আমাদের লাস্ট স্লাইডে চলে যাই, এইভাবে যেতে অনেক সময় লাগবে, সো আমি লাস্ট স্লাইডে ডিরেক্ট চলে যাই। আচ্ছা, লাস্ট স্লাইডে দেখো ভাইয়া তোমরা তো জানো যে কোন তিনটা পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা মান সবচেয়ে বেশি। সো আমরা মনে রাখতে পারি এইভাবে ফোন, FON। সো প্রথমে আস্তে আস্তে ভাইয়া ফ্লোরিন, সো FON সবচেয়ে ফ্লোরিন তড়িৎ ঋণাত্মক সবচেয়ে বেশি। এটার মান কত ভাইয়া? তড়িৎ ঋণাত্মকতার মান 4 পাউলিং স্কেলে। অক্সিজেন কত ভাইয়া? 3.5। নাইট্রোজেন কত ভাইয়া? 3। এদের কিন্তু ভাইয়া তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে বেশি। কার্বন ডেফিনেটলি কম, সম্ভবত 2.5 থাকে কার্বনের। সো ভাই কার্বন তোমার অক্সিজেনের চেয়ে যেহেতু তোমার তড়িৎ ঋণাত্মকতা মান কম কার্বনের,
সো তুমি বুঝতে পারতেছো ভাইয়া কার্বনের এখানে কার্বন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, ওই যে সেই লুইস থিওরিতে চলে যাও ভাইয়া, ওটা দিয়ে ক্লিয়ার হবে। তারপর দেখো ভাইয়া কার্বনের সংকরায়ন বের করবো আমরা। সো জেড এর ভ্যালু হাফ ইনটু কার্বনের যোজ্যতা স্তর ইলেকট্রন কয়টা? 4টা। সো কাজ শেষ 2। অর্থাৎ ভাই এখানে কি সংকরায়ন আছে বলতো? কি সংকরায়ন ভাইয়া? এসপি এসপি সংকরায়ন। জেড এর ভ্যালু 2, সো ভাই এসপি সংকরায়ন। এখন আসো ভাইয়া 5 নম্বরে। 5 নাম্বার গেল ভাইয়া, 6 নাম্বার। সো আমরা ডেফিনেটলি আরো কিছু স্ট্রাকচার সলভ করে ফেলি ভাইয়া। COCl2। সো এটার ক্ষেত্রে দেখো ভাইয়া আবারও চলে আসতেছে, এখানে সবচেয়ে কম সংখ্যা আছে ভাইয়া কার্বন এবং অক্সিজেন, এবং কার্বন এবং অক্সিজেনের মধ্যে ভাইয়া কোনটা সবচেয়ে ইলেকট্রোনেগেটিভ কম? কার্বন, ঠিক আছে? সো কার্বন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। সো ভাইয়া এটা আমরা বের করে ফেলি, হাফ তোমার কার্বনের যোজ্যতা স্তর ইলেকট্রন কয়টা ভাইয়া? 4টা। ক্লোরিন এখানে একযোজী পরমাণু, সো ক্লোরিন তোমাকে ডেফিনেটলি যোগ করতে হবে, মনে আছে? এই যে কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম যে একযোজী পরমাণুর সংখ্যা, এটা কিন্তু ভাইয়া যোগ করতে হবে। আর ক্যাটায়নের মডিউলাস ভ্যালু, পরম মানটাকে বিয়োগ করব, আর অ্যানায়নের পরম মানটাকে যোগ করব। আচ্ছা, সো ভাইয়া COCl2 এখানে সংকরায়ন কত হচ্ছে ভাইয়া? সো 3 আসতেছে ভাইয়া, তার মানে এটা কি সংকরায়ন? sp2। ক্লিয়ার ভাইয়া? COCl2 সবাই বুঝতেছি ভাইয়া? ফাইজা আপু, হাসিব ভাইয়া, তোমরা বুঝতেছো ক্লিয়ারলি? ভাইয়া ওকে, এরপর আসি ভাইয়া আমরা 7 নাম্বার পয়েন্ট। ওকে নাইস, তাহলে ভাইয়া 7 নাম্বার পয়েন্টে আসে, আমরা সালফেট আয়নের ক্ষেত্রে চিন্তা করি। সো সালফেট আয়ন SO4 2-। সো ভাইয়া এখন চার্জের কথা আসতেছে, SO4 2-। সো ভাইয়া তুমি জেড এর মানটা বের করবা। সালফারে তোমার যোজ্যতা স্তর ইলেকট্রন কয়টা ভাইয়া বলো তো? সালফারে 6টা। 6টা এক্স্যাক্টলি। তোমার সালফারে পারমাণবিক সংখ্যা হচ্ছে 16, সো হচ্ছে 10টা প্লাস 10 প্লাস 6, ঠিক আছে? সো 6টা। সো ভাই এরপর দেখো তোমার অ্যানায়নের মডুলাস ভ্যালুকে যোগ করবা। সো -2 এর মডুলাস ভ্যালু কি? অবশ্যই শুধু 2 প্লাস 2। সো ভাইয়া অ্যানায়নের মডুলাস ভ্যালুকে যোগ করলা, ক্যাটায়নের তো এটা বিয়োগ করবা আর কি। আচ্ছা, সো ভাই এখান থেকে কত আসে দেখো সংকরায়ন, তোমার অবশ্যই কেন্দ্রীয় পরমাণু হচ্ছে সালফার, সো 8 4 আসতেছে। সো সংকরায়ন ভাই কি? sp3। তার মানে ভাই এখানে সালফারের সংকরায়ন হচ্ছে sp3। ডেফিনেটলি কাজ হয়ে গেল। আর এখানে লোন পেয়ারের উপস্থিতি আছে, কেউ একজন বলো তো লোন পেয়ার থাকবে কি থাকবে না? লোন পেয়ার দেখো তো ভাইয়া, এখানে লোন পেয়ার থাকবে কি থাকবে না? হ্যাঁ রাইসুল ভাইয়া বলো। ভাইয়া থাকবে না। এক্স্যাক্টলি থাকবে না। দেখো ভাইয়া সালফার এখানে 4টা অক্সিজেনের সাথে কানেক্টেড আছে, বন্ড পেয়ার 4টা ভাইয়া। তাহলে তোমার হচ্ছে বন্ড পেয়ার 4টা, কারণ ভাই এখানে সালফার তোমার 4টা অক্সিজেনের সাথে ডাইরেক্টলি কানেক্টেড আছে, বন্ড পেয়ার 4। তাহলে ভাই লোন পেয়ার 0 ডেফিনেটলি। সেখানে সালফারের উপর কোনো লোন পেয়ার নাই, শেষ কাজ। এরপর আসো ভাই আমরা জেরন এই স্ট্রাকচারটা সংকরায়ন তোমরা নিজেরা বের করো তো, এটার সংকরায়ন কি হবে? আমি তোমাদের কয়েক সেকেন্ড টাইম দিতেছি। সো এটা বের করো ভাইয়া, এইটা। আর আরো দুই একটা एग्जांपल দেই তোমাদের, ধরো আমি তোমাদের পাশাপাশি দিতেছি, তোমরা একদম একদম মানে বের করে আমাকে অ্যানসার গুলো বলো। ধরো হচ্ছে ভাই ICl4- এটা একটা ভাইয়া। আর 10 নাম্বারটা হচ্ছে ভাইয়া আমাদের IO3-। IO3-। এগুলো সলভ করে বলো ভাইয়া, এগুলো সংকরায়ন কি হবে বলতে থাকো। 8 নাম্বারটা সংকরায়ন কি দেখি তোমরা পারো কিনা সবাই বলো 8 ভাইয়া। নাম্বারটা sp3, 8 নাম্বারটা sp3d। sp3d, আচ্ছা চলো যাচাই করে দেখি। জেনন, এখানে তোমার জেননের তোমার ইলেকট্রন কয়টা থাকে যোজ্যতা স্তরে? অবশ্যই 8টা থাকে, কারণ এটা তোমার হচ্ছে নিষ্ক্রিয় মৌল, তোমার গ্রুপ 18 মৌল, ঠিক আছে? তারপরে ফ্লোরিন তোমার একযোজী, 2টা থাকবে ভাইয়া। তো এখানে 10টা হলো, 10 কে 2 দিয়ে ভাগ করো, তোমার 5 আসবে। সো 5 কি ভাইয়া? sp3d। ক্লিয়ার ভাইয়া? এটা আশা করি সবার আসছে। তারপর ভাই এটা বের করে আয়োডিন তোমার হ্যালোজেন গ্রুপ, ঠিক আছে? তোমরা তো ভাইয়া জানো যে ফ্লোরিনেরও 7টা থাকবে লাস্ট স্তরে, ফ্লোরিনেরও 7টা থাকবে ভাইয়া, ফ্লোরিনেরও 7টা থাকবে। হ্যাঁ, ক্লোরিনেরও 7টা থাকবে। তারপরে ব্রোমিনেরও 7টা থাকবে। মানে এগুলো যেহেতু একই গ্রুপে অবস্থান করতেছে ভাইয়া, তার মানে এদের সবগুলোরই সর্ববহিঃস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা সেম থাকবে। সো আয়োডিনও ভাইয়া 7টা থাকবে, ঠিক আছে? নো ডাউট। তারপরে ভাইয়া দেখো এখানে আয়োডিন 7টা আছে, ক্লোরিন তোমার একযোজী 4টা, আর এটার পরম মানকে যোগ করো। সো যোগ হলো। সো ভাই কি হচ্ছে এখানে? 7 4 11 কে 12, সো 6টা হচ্ছে ভাইয়া। তাহলে কি হবে বলো তো সংকরায়নটা? sp3d sp3d2। d2 ভাইয়া। হ্যাঁ sp3d2, তাহলে এখানে 4টা এখানে 2টা, সো sp3d2, ঠিক আছে ভাইয়া? এরপর আসো IO3-। সো এখানে দেখো ভাই হাফ ইনটু তোমার আয়োডিনের 7টা ইলেকট্রন থাকবে, অক্সিজেন তো আরেকযোজী না, এই প্লাসটাকে মডুলাস ভ্যালুটাকে যোগ করবা। তারপর দেখো ভাই এখানে কি হয়, হাফ ইনটু হচ্ছে তোমার মানে তোমার 4 আসতেছে। সো এটা সংকরায়ন ভাইয়া sp3। ক্লিয়ার ভাইয়া? সবাই বুঝতেছি ভাইয়া আমরা শর্টকাট ইউজ করা? জি ভাইয়া।
আচ্ছা জি ভাইয়া। সবাই যদি ভাইয়া। বুঝতে থাকে ভাইয়া আমরা হচ্ছে আরেকটা এক্সাম্পল দেখি, একটা প্লাস দিয়ে দেখি, অ্যামোনিয়াম প্লাসের সংকরায়ন কি হবে। সো ভাই এই শর্টকাট ইউজ করবো, আর হচ্ছে তোমার লোন পেয়ার কয়টা আছে এটা আমরা ডেফিনেটলি ভাই বের করতে পারবো। দেখো ভাই এটার ক্ষেত্রে লোন পেয়ার কয়টা থাকবে। সো ভাই এখানে দেখো তোমার আয়োডিনের ক্ষেত্রে সংকরায়ন হচ্ছে ভাই 6, জেড এর ভ্যালু 6 ভাইয়া। আচ্ছা এটা হচ্ছে জেড এর ভ্যালু। আর তোমার কানেক্টেড আছে কয়টা ক্লোরিনের সাথে, 4টা ক্লোরিনের সাথে ভাইয়া, 4টা বন্ড পেয়ার। তাহলে লোন পেয়ার কয়টা ভাইয়া 9 নাম্বার স্ট্রাকচারে? বন্ড পেয়ার কয়টা 2টা। ভাইয়া? 2টা এক্স্যাক্টলি। কিভাবে বের করলাম ভাইয়া? জেড এর ভ্যালু হচ্ছে 6 আর এখানে বন্ড পেয়ার হচ্ছে ভাইয়া 4টা, সো 6 - 4, সো অ্যানসার হচ্ছে ডেফিনেটলি 2। সো ভাইয়া 2টা হচ্ছে তোমার লোন পেয়ার আছে। তারপর দেখো ভাইয়া IO3 মাইনাস, এটা ক্ষেত্রে কি হবে ভাইয়া তোমার, এটা ক্ষেত্রে কয়টা লোন পেয়ার বলো? কয়টা আপু? ভাইয়া একটা। একটা লোন পেয়ার এক্স্যাক্টলি। দেখো তোমার এখানে একটা আয়োডিন ভাইয়া। কয়টার সাথে কানেক্টেড আছে? অক্সিজেন, 3টা অক্সিজেনের সাথে কানেক্টেড আছে। তোমার জেড এর ভ্যালু হচ্ছে ভাইয়া 4, তার মানে 4 - 3, সো ডেফিনেটলি অ্যানসার হচ্ছে 1। তোমার একটা লোন পেয়ার আছে ভাইয়া। সো এটা গেল আমাদের 11 নাম্বার একটা স্ট্রাকচার দেখি ভাইয়া, ধরো অ্যামোনিয়াম প্লাসের ক্ষেত্রে। সো এটা দেখানোর দরকার নেই, বাট তাও দেখাচ্ছে একটা অ্যামোনিয়াম প্লাস। সো অ্যামোনিয়াম প্লাসের ক্ষেত্রে ভাইয়া কি হবে? সো ভাইয়া দেখো হাফ ইনটু তোমার অ্যামোনিয়াতে নাইট্রোজেনে হচ্ছে তোমার 5টা থাকবে, এখানে এক যদি ভাইয়া 4টা, আর যদি প্লাস মানটা কি করবো ভাইয়া মাইনাস করবো, ঠিক আছে ভাইয়া। সো এখানে কয়টা হলো 4 আসলো, তাহলে ভাই এখানে sp3 সংকরায়ন। ক্লিয়ার ভাইয়া, বুঝছি সবাই? প্লাসটাকে মাইনাস করব আর মাইনাসটাকে প্লাস করব আর কি, বুঝছি সবাই ভাইয়ারা? জি ভাইয়া। ওকে ভাইয়া, তাহলে আমরা এখন জি ডিরেক্ট ভাইয়া। হচ্ছে আমাদের এখান থেকে কি আরো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কেউ কোথাও বুঝো নাই এমন কিছু? আচ্ছা তাহলে হচ্ছে আমরা, ভাইয়া ওই যে ইলেকট্রোনেগেটিভিটির ওই পার্টটা একটু যাবেন? হ্যাঁ ভাইয়া লুইস থিওরিতে যাব নাকি হচ্ছে এখান থেকেই? না ভাইয়া ওই যে বললেন না ওই যে তড়িৎ-ঋণাত্মকতার যে ইয়েটা, ওই টার্মটা। ও তড়িৎ-ঋণাত্মকতা মান হবে লিস্ট হবে, সবচেয়ে কম হবে ভাইয়া। কার্বন এবং অক্সিজেন তারা সেম নাম্বারে আছে, সো এটা দিয়ে তো আমরা ডিসাইড করতে পারতেছি না ভাইয়া কোনটা কেন্দ্রীয় পরমাণু হবে। সো এরপর ডিসিশন নিতে হবে কার্বন এবং অক্সিজেনের মধ্যে কোনটা তড়িৎ-ঋণাত্মকতার মান কম। সো কার্বন এবং অক্সিজেনের মধ্যে ডেফিনেটলি কার্বনের তড়িৎ-ঋণাত্মকতার মান কম, তাই ভাইয়া কার্বন হচ্ছে আমাদের কেন্দ্রীয় পরমাণু। ক্লিয়ার ভাইয়া? জি ভাইয়া। ওকে, সো এরপর আসো ভাইয়া আমরা হচ্ছে একদম প্র্যাকটিক্যালি বুঝতে চাই কেন আমাদের ভিএসসি পেয়ার থিওরি লাগলো, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, অর্থাৎ যোজ্যতা স্তরে যে ইলেকট্রন যুগলগুলো আছে তাদের মধ্যে বিকর্ষণ তত্ত্ব। সো এটা কেন আসতেছে ভাইয়া, এটা দরকারি বাকি, কেন আমাদের হাইব্রিডাইজেশন সবকিছু ব্যাখ্যা করতে পারতেছে না ভাইয়া। সো এই বিষয়গুলো এখন ক্লিয়ার করবো আমরা। ভাইয়ারা এতদিন ধরে তোমাদের যেটাকে আকৃতি বলতেছিলাম, ঠিক আছে, সো ওই টার্মটাকে আমি একটু চেঞ্জ করবো ভাইয়া। ওগুলোকে ধরো হচ্ছে এখানে আমরা এই বিষয় হবে, বা ওখানে ভাইয়া আকৃতি এবং জ্যামিতিক গঠন দুইটাই সেম ছিল ভাইয়া। সো জ্যামিতিক গঠন হচ্ছে আমাদের জ্যামিতিক গঠন বা জিওমেট্রির কথা বলতেছি আমরা। সো এতদিন যা এক্সাম্পল গুলা দিচ্ছি ভাইয়া, যেখানে কোনো লোন পেয়ার ছিল না, সেখানে ভাইয়া জিওমেট্রি বা জ্যামিতিক গঠন এবং আকৃতি বা শেপ এই দুটো জিনিস একই ছিল ভাইয়া, ঠিক আছে? শেপ বা জ্যামিতিক গঠন এবং এগুলো সেম ছিল ভাইয়া। সো এখানে আমরা দুইটা ডিফারেন্ট টার্ম ভাইয়া, জ্যামিতি এবং আকৃতি দুইটা কিন্তু টোটালি ডিফারেন্ট ভাইয়া। জ্যামিতিক গঠন এবং আকৃতি টোটালি ডিফারেন্ট, আমি ক্লিয়ার করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। সো জ্যামিতিক শেপ এবং আকৃতি কখন সেম হবে? যখন ভাইয়া লোন পেয়ার থাকবে না। সো লোন পেয়ার না থাকলে তোমার হচ্ছে আমরা সেটাকে বলবো জ্যামিতিক গঠন এবং আকৃতি সেম, বাট ভাইয়া লোন পেয়ার থাকলে জ্যামিতিক গঠন এবং আকৃতি টোটালি ডিফারেন্ট হয়ে যাবে। আমরা সেই বিষয়টা এখনই আসতেছি। সো ভাই জ্যামিতিক গঠনটা কি? জ্যামিতিক গঠন ভাইয়া এটাকে হচ্ছে আমরা যখন জ্যামিতিক গঠনের কথা বলি তখন ভাই আমাদের বন্ড পেয়ার লোন পেয়ার দুইটাকেই কনসিডার করতে হবে ভাইয়া। সো জ্যামিতিক গঠনে আমাদের বন্ড পেয়ার এবং লোন পেয়ার দুইটাকেই কনসিডার করতে হবে ভাইয়া। আর শেপে কি হবে ভাইয়া বা আকৃতিতে কি হবে ভাইয়া? শুধুমাত্র তোমার বন্ড পেয়ারকে কনসিডার করতে হবে, অর্থাৎ তোমার কেন্দ্রীয় পরমাণুর আশেপাশে যে পরমাণুগুলো আছে ভাইয়া শুধুমাত্র তাদেরকে কনসিডার করতে হবে, শুধুমাত্র বন্ড পেয়ারকে কনসিডার করতে হবে ভাইয়া। শেপের সাথে লোন পেয়ারের কোনো সম্পর্ক নাই, এই কথাটা মাথায় ঢুকানো ভাইয়া। শেপের সাথে লোন পেয়ারের কোনো সম্পর্ক নাই। শেপ বলতেই তুমি কেন্দ্রীয় পরমাণু আশেপাশে যে পরমাণুগুলো আছে ভাইয়া শুধুমাত্র তাদেরকে দেখবা, শুধুমাত্র বন্ড পেয়ার বা বন্ধন জোড় ইলেকট্রন গুলোকে দেখবা, লোন পেয়ারকে টোটালি দেখবা না শেপের ক্ষেত্রে ভাইয়া। আর জ্যামিতি ভাইয়া বন্ড পেয়ার লোন পেয়ার দুইটাকেই দেখতে হবে তোমাকে। সো আমরা সেই বিষয়টা আসতেছি ভাইয়া। সো প্রথম আমরা যে কথাটা বলবো সেটা হচ্ছে, আসি আমরা মিথেনের স্ট্রাকচার, মিথেন, অ্যামোনিয়া এবং ওয়াটার তিনটা স্ট্রাকচার আসি। সো ভাইয়ারা একটু যদি তোমরা দেখো আমরা মিথেনকে কেন টেট্রাহিড্রাল বলতেছিলাম, সো তোমাদের যদি একটু দেখাই আমি আজকে, ধরো স্ট্রাকচারটা যদি একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা আই গেস হচ্ছে তোমরা আমাকে দেখতে পারতেছো ক্লিয়ারলি, আমি তাহলে স্ক্রিন শেয়ারটা অফ করে দেই। ধরো ভাইয়া এখানে আই গেস তোমরা দেখতে পারতেছো, এখানে ভাইয়া আমি তিনটা বন্ড আঁকার চেষ্টা করলাম এখানে, যারা ভাইয়া 109.5 ডিগ্রি ডিস্টেন্সে থাকবে ভাইয়া। সো এখানে একটা ভাইয়া, এখানে একটা, ঠিক আছে? সো দেখো ভাইয়া
এদের মধ্যে প্রত্যেকের তোমরা আশা করি দেখতে পারতেছো। আচ্ছা যাই হোক, যতটা পারা যায় আর কি। প্রত্যেকের ক্ষেত্রে ভাই এখানে বর্ন অ্যাঙ্গেলটা হচ্ছে 109.5 ডিগ্রি, ঠিক আছে ভাইয়া? সো এখন কেন এটাকে টেট্রাহিড্রাল বলতেছে ভাই? কারণ এখানে 4টা তল দেখা যায়। সো ভাই এখানে দেখো, তুমি এই মাথাটাকে কানেক্ট করো এবং এইখানে এই মাথাটা এবং এই মাথাটাকে কানেক্ট করো ভাই, এখানে একটা তল পাবা। এই মাথাটাকে কানেক্ট করো, সো ভাই এখানে একটা তল পাবা। সেম ভাবে ভাইয়া সামনে আরেকটা তল পাবা ভাইয়া, সামনে একটা তল। তোমরা কি দেখতে পারতেছো ভাইয়া? সামনে আরেকটা তল, 3টা তল হলো ভাইয়া। আরেকটা তল কই থাকবে ভাইয়া? নিচে, ঠিক আছে? নিচে আরেকটা তল। এইভাবে ভাই এখানে আসলে টোটাল 4টা তল দেখা যাচ্ছে। ক্লিয়ার ভাইয়ারা? কেন এটাকে চতুস্তলকীয় বলতেছি আমরা? জি ভাইয়া। ওকে, সবাই দেখতে পারছো বিষয়টা ক্লিয়ারলি, যে কেন আমরা চতুস্তলকীয় বলতেছি? উপরে তোমাদের নিচে কিন্তু আরেকটা তল আছে ভাইয়া। সো তোমরা যদি কলম দিয়ে ট্রাই করো ভাইয়া, 3টা কলমকে পাশাপাশি রেখে এভাবে 109.5 ডিগ্রি, মানে এভাবে তো আর দেখানো যায় না ক্লিয়ারলি পারফেক্টলি। সো যতটুকু দেখানো যায় আর কি, তোমার হচ্ছে এভাবে 4টা তল বিদ্যমান বা চতুস্তলকীয়। ক্লিয়ার ভাইয়া? সবাই বুঝছি আমরা? So, এখানে কোনো প্রবলেম নেই ভাইয়া। ওকে, তাহলে এখানে কোনো প্রবলেম নাই। সো এখানে ভাইয়া আকৃতিটা হচ্ছে আমাদের চতুস্তলকীয় বা sp3 হাইব্রিডাইজেশন। সো এদের প্রত্যেকের মধ্যে বর্ন অ্যাঙ্গেল ভাইয়া 109.5 ডিগ্রি, বা তোমরা দেখবা ভাইয়া 109 ডিগ্রি 28 মিনিট, ঠিক আছে? 109 ডিগ্রি 28 মিনিট, বা ভাই 109.5 ডিগ্রি বন্ধন কোণ প্রত্যেকের মধ্যে। এদের মধ্যে ভাইয়া বন্ধন কোণ 109.5 ডিগ্রি, এদের মধ্যে ভাইয়া বন্ধন কোণ 109.5 ডিগ্রি, এদের মধ্যে ভাইয়া বন্ধন কোণ 109.5 ডিগ্রি। এটা হলো ভাইয়া এদের আকৃতি এবং জিওমেট্রি, জ্যামিতিক গঠন এবং আকৃতি দুইটাই ভাইয়া চতুস্তলকীয়। এটা জ্যামিতিক গঠন এবং আকৃতি ভাইয়া দুইটাই হচ্ছে আমাদের চতুস্তলকীয়। জ্যামিতিক গঠন এবং আকৃতি দুইটাই ভাইয়া চতুস্তলকীয়। সো এই কথাটা মাথায় রাখো, আকৃতি এবং জ্যামিতিক গঠন। আচ্ছা, এরপরে ভাইয়া আমরা একটু অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখি, অ্যামোনিয়ার ক্ষেত্রে বিষয়টা কিরকম হচ্ছে। সো অ্যামোনিয়া আঁকলাম ভাইয়া, অ্যামোনিয়ার লোন পেয়ারকে দেখালাম আমরা এইভাবে। তারপরে ভাই অ্যামোনিয়ার বাকি হাইব্রিড অরবিটালকে দেখালাম। এটা একটা হাইব্রিড অরবিটাল ভাইয়া, এটা একটা হাইব্রিড অরবিটাল ভাইয়া, এটা একটা হাইব্রিড অরবিটাল। সো এখানে তোমার হাইড্রোজেন গুলোকে কানেক্ট করি আমরা ভাইয়া। সো হাইড্রোজেন গুলোকে কানেক্ট করলাম, হাইড্রোজেন, হাইড্রোজেন আর হাইড্রোজেন ভাইয়া। আর ভাইয়া এখানে দেখো এটা লোন পেয়ার আছে, ঠিক আছে? হ্যাঁ দেখো, আমরা যখন এটা জ্যামিতিক গঠনের কথা বলবো ভাইয়া, এটা কিন্তু ডেফিনেটলি ভাইয়া তোমার চতুস্তলকীয় জ্যামিতিক গঠন, যদি আমরা জ্যামিতিক গঠন বলি। সো আমরা যদি ভাইয়া জিওমেট্রি বলি, সো ডেফিনেটলি ভাইয়া এটা চতুস্তলকীয়, কারণ ভাই এখানে বন্ড পেয়ার এবং লোন পেয়ার দুইটাকেই কনসিডার করতে হবে ভাইয়া। সো জিওমেট্রি বলে মাস এটা চতুস্তলকীয় হইতেই হবে, এখানে কোনো কথা নাই। বাট ভাইয়া আমরা যদি শেপের কথা বলি বা আকৃতির কথা বলি, তাহলে কি ভাইয়া এটা চতুস্তলকীয় হয়? তোমরা একটু দেখো ভাইয়া, আই গেস হচ্ছে তোমরা যখন এটার ইয়ার কথা বলবা, অর্থাৎ শেপের কথা বলবা ভাইয়া, তখন আসলে লোন পেয়ারটাকে ঢেকে ফেলো হাত দিয়ে। তখন ভাইয়া শুধুমাত্র 3টা আসতেছে এখানে, লোন পেয়ারটা নাই ভাইয়া, লোন পেয়ারটা উপরে নাই, শুধুমাত্র 3টা আসতেছে, শুধুমাত্র 3টা। ভাইয়া এই স্ট্রাকচারটা দেখো তো ভাইয়া, এটা কি এটা পিরামিডের মতো না? দেখো তো ভাইয়া, যদি লোন পেয়ারটাকে বাদ দাও, পিরামিডের মতো লাগতেছে না ভাইয়া? জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, সো ভাইয়া এটার আকৃতি হচ্ছে তোমার পিরামিডাল বা পিরামিডীয় আকৃতি, ঠিক আছে ভাইয়া? এটার শেপটা হচ্ছে পিরামিড। কারণ ভাইয়া তুমি যদি উপরে বন্ড পেয়ারটাকে লোন পেয়ারটাকে বাদ দাও ভাইয়া, তাহলে যে আকৃতিটা পাবা সেটা হচ্ছে পিরামিড আকৃতি। সো এটা গেল ভাইয়া পিরামিড আকৃতি। এখন ভাইয়া আস্তে আস্তে এটা বন্ধন কোণটা কত হবে ভাইয়া? সো একটা জিনিস মাথায় রাখতে হবে, ভিএসসিপিআর থিওরি, আমি বন্ধন করে আসতেছি কিছুক্ষণের মধ্যে, আগে শেপটা ক্লিয়ার করি, সবচেয়ে ইম্পর্টেন্ট যে শেপগুলো সেটা। তারপর ভাইয়া অক্সিজেনের ক্ষেত্রে আসে, ওয়াটারের ক্ষেত্রে এখানে একটা লোন পেয়ার ভাইয়া, আর এখানে একটা লোন পেয়ার ভাইয়া, তারপরে ভাইয়া এখানে একটা লোন পেয়ার, আর ভাইয়া এখানে একটা লোন পেয়ার, ঠিক আছে? সো ভাইয়া এখানে তোমার হাইড্রোজেনের সাথে কানেক্টেড, এটাও ভাইয়া হাইড্রোজেনের সাথে কানেক্টেড, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। সো ভাইয়া এটা যদি আমরা জিওমেট্রির কথা বলি, জিও মানে জিওমেট্রি বোঝাচ্ছে আর কি, জিওমেট্রি শর্ট ফর্ম। আচ্ছা যাই হোক, সো ভাই এটা জিওমেট্রি কি হবে বলতো? এটা জিওমেট্রি বা জ্যামিতিক গঠন কি হবে ভাইয়া? হ্যালো, এসপিসি সংকলন ভাইয়া, তাহলে ভাইয়া। জ্যামিতি কি হবে? চতুস্তলকীয়। এক্স্যাক্টলি ভাইয়া, জ্যামিতি হবে চতুস্তলকীয়। কারণ ভাইয়া যখন জ্যামিতি নিয়ে কথা বলবো, তখন বন্ড পেয়ার এবং লোন পেয়ার ভাইয়া দুইটাকেই কনসিডার করতে হবে। সো ভাইয়া এটা জ্যামিতি হচ্ছে আমাদের চতুস্তলকীয়। সো আমরা লিখে রাখলাম জিওমেট্রি হচ্ছে ভাইয়া এটা চতুস্তলকীয়, চতুস্তলকীয় জিওমেট্রি। আচ্ছা, কিন্তু ভাইয়া দেখো এদের শেপটা কি ভাইয়া ডেফিনেটলি চতুস্তলকীয় থাকবে না? সো এদের শেপটা চেঞ্জ হয়ে যাবে না ভাইয়া? যখন শেপ নিয়ে কথা বলবো তখন লোন পেয়ারটাকে ঢেকে ফেলো, হাত দিয়ে ঢেকে ফেলো। সো ভাইয়া শুধুমাত্র তোমার এইটা থাকতেছে, এরকম একটা স্ট্রাকচার, রাইট? দেখতে পারতেছো শুধুমাত্র এরকম থাকতেছে না ভাইয়া? জি ভাইয়া। ভাইয়া তো ভাই এটাকে জি কিসের ভাইয়া। মতো লাগতেছে দেখো তো, ভি এর মতো না আকৃতি? জি ভাইয়া। তো ভাইয়া এটার আকৃতি হচ্ছে ভি শেপ, ঠিক আছে? এটার আকৃতি ভাইয়া শেপটা হচ্ছে ভি শেপ। আচ্ছা, ভাই এটা কি এদের triangle বলা যায় না? হ্যাঁ আপু,
এটা কি ট্রায়াঙ্গেল বলা যায় না? না আপু, এটা তো ট্রায়াঙ্গেলে তো 3টা বাহু থাকে আপু, এখানে তো 2টা, সিম্পলি 2টা। ট্রায়াঙ্গেলের জন্য জি তো ভাই ভাইয়া। আরেকটা থাকতে হবে, মানে নিচে আরেকটা থাকতে হবে, এই যে এরকম হইতে হবে, তার মানে ট্রায়াঙ্গেল বলবা, এরকম তার না, তোমার নিচে তো কিছু নাই, শুধুমাত্র 2টা বাহু। সো ভাই এটা আকৃতি হচ্ছে ভি শেপ, গেল ভি শেপ। আচ্ছা ভাইয়া দেখো, এটাকে আমরা ইংলিশে যদি বলি আমরা একটা বেন্ট বলবো বা বাঁকানো বলবো। সো ভাই সোজা বা লিনিয়ার বা সরল রৈখিক, এটা ভাই লিনিয়ার, একদমই সোজা। সো ভাই আমরা যদি এটাকে এইভাবে বাঁকাই, সো এটাকে বাঁকানো বলতে পারি না আমরা, বা বেন্ট বলতে পারি না পুরোপুরি, অবশ্যই বলতে পারি, কারণ সোজা স্ট্রাকচারটাকে কি করতেছে ভাইয়া, বাঁকায় ফেলতেছে। সো ভাই এটাকে আমরা বেন্ট বলতে পারি, ডেফিনেটলি বেন্ট। সো ইংলিশে যদি বলি ভাইয়া বেন্ট বলতে পারি, ঠিক আছে ইংলিশে, বা আমরা বলতে পারি এটা ভি শেপ বা বেন্ট শেপ। ক্লিয়ার ভাইয়া সবার আকৃতিটা এই তিনটার? ভাইয়া। ওকে ভাই, এখন আমরা হচ্ছে ভিএসসিপিআর থিওরিটা স্টার্ট করতেছি। সো ভাই এগুলো কিন্তু তোমার এতদিন আমরা যে হাইব্রিডাইজেশন নিয়ে কথা বলতেছিলাম ভাইয়া, সেই হাইব্রিডাইজেশন শুধুমাত্র জিওমেট্রি নিয়ে কথা বলতেছিলাম ভাইয়া। লোন পেয়ার আসলে হাইব্রিডাইজেশনের সেই আকৃতিকে আর এক্সপ্লেইন করতে পারে না, তখন ভাইয়া আমাদের আরেকটা লেটেস্ট এক্সপ্লেনেশন যেটা ভিএসসিপিআর, ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, সেই থিওরিতে ভাই আমরা শেপে আসি। সো ভাই এখানে যে কথাটা মাথায় রাখতে হবে, আমাদের সংকরায়ন বা হাইব্রিডাইজেশন সেটা ভাইয়া শুধুমাত্র জ্যামিতিক গঠনকে ব্যাখ্যা করতে পারে, আকৃতিকে পারে না। কারণ ভাইয়া দেখো, যদি তোমার লোন পেয়ার এবং বন্ড পেয়ার, লোন পেয়ার যদি কোথাও থেকে চলে আসে, তোমার কি ভাইয়া সেটা তো আর মানে তোমার তোমার হচ্ছে সংকরায়ন সেটা ব্যাখ্যা করতে পারবে না। সো ভাইয়া তখন আমাদের ভিএসসি পেয়ার থিওরি দরকার। সো সংকরায়ন ভাইয়া শুধুমাত্র জ্যামিতিক গঠনকে ব্যাখ্যা করে, আর ভাইয়া তোমার এরপরে যেটা হচ্ছে ভিএসসি পেয়ার থিওরি, এটা ভাই এক্স্যাক্টলি শেপকে ব্যাখ্যা করে, কোন একটা পরমাণুর, কোন একটা যৌগের, কোন একটা যৌগের শেপ বা আকৃতি কিরকম হবে ভাইয়া, সেটাকে পারফেক্টলি এক্সপ্লেইন করে। সো ভিএসসিপিআর থিওরি ভাইয়া আকৃতিকে পারফেক্টলি এক্সপ্লেইন করে। আচ্ছা, সো আমরা শুরু করি ভাইয়া ভিএসসিপিআর থিওরি। আচ্ছা, সো ভাইয়া এখানে কয়েকটা পয়েন্টের কথা লেখা আছে, যে পয়েন্টগুলো নিয়ে আমরা একটু কথা বলি আস্তে আস্তে। সো ভাইয়া প্রথম পয়েন্টটা দেখো, তোমার আসলে বাংলায় যদি মানে বাংলা লেখাটা বেশ প্যারা, যদি প্যারা না হতো ভাই আমি পুরোটা বাংলায় লেখা ট্রাই করতাম। দেখো একদমই সোজা ইংলিশ। সো দেখো, ইলেকট্রন পেয়ার আর অলওয়েজ রিপেলিং, রিপেলিং এর বাংলা হচ্ছে ভাই বিকর্ষণ। সো ইলেকট্রন জোড়, এটা যেহেতু সমধর্মী চার্জ, অবশ্যই ভাই তারা পরস্পরকে বিকর্ষণ করবে, এবং তারা সবসময় সর্বোচ্চ দূরত্ব থাকতে চাবে ভাইয়া। এই যে সর্বোচ্চ দূরত্বে থাকতে চাওয়া, বিকর্ষণকে মিনিমাম করা, এই কথাটা কিন্তু ভাইয়া মেইনলি ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি থেকে আসে। বা যোজ্যতা স্তর, ভ্যালেন্সিয়াল মানে যোজ্যতা স্তর, ইলেকট্রন পেয়ার মানে ভাইয়া ইলেকট্রন জোড়, যোজ্যতা স্তরে ইলেকট্রন জোড়ের বিকর্ষণ তত্ত্ব যদি আমি বাংলায় বলি। সো ভাইয়া সর্বোচ্চ দূরে থাকতে চাবে, তাহলে ভাইয়া পটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি মানটা সর্বনিম্ন হবে। সো ভাই প্রথম কথাটা হচ্ছে ইলেকট্রন পেয়ার গুলো তারা অবশ্যই তাদের মধ্যে যে বিকর্ষণ, সেটা বিকর্ষণ হবে এবং তারা সর্বোচ্চ দূরে থাকতে চায়, এটা হচ্ছে প্রথম পয়েন্ট ভাইয়া। 2 নাম্বার পয়েন্টটাতে আসি ভাইয়া, ডিফারেন্ট ইলেকট্রন জোড় বা ডিফারেন্ট আসলে তোমার ইলেকট্রন গুলোর মধ্যে আসলে ডিফারেন্ট অর্ডারের রিপালশন আছে, অর্থাৎ ভাই কোনোটার মধ্যে বেশি কোনোটার মধ্যে কম। এই কথাটা কি মিন করতেছে ভাই সেটা বলি, যে ভাই এখানে 2 ধরনের ইলেকট্রন জোড় আছে, একটা হচ্ছে ভাই বন্ধন জোড় ইলেকট্রন, একটা হচ্ছে নিঃসঙ্গ জোড় ইলেকট্রন। নিঃসঙ্গ জোড় ইলেকট্রন কারা, যারা সে বন্ধন গঠনে পার্টিসিপেট করেন, তাদেরকে লোন পেয়ার বলতেছে, লোনলি আছে তারা, একাকিত্বে ভুগতেছে, একা আছে, সো এই জন্য লোন পেয়ার বলতেছে বা নিঃসঙ্গ জোড় ইলেকট্রন বলতেছে। আর যারা বন্ড পেয়ার ভাইয়া, তারা সে বন্ধন গঠনে পার্টিসিপেট করছে। সো ভাইয়া এই বিকর্ষণটা সবচেয়ে বেশি হবে ভাইয়া লোন পেয়ারের, নিঃসঙ্গ জোড় আর নিঃসঙ্গ জোড়ের সবচেয়ে বেশি বিকর্ষণ হবে। এদের তো ভাইয়া কোনো কাজ নেই, এরা একা একা বসে আছে। বন্ড পেয়ার তো ভাইয়া তাও কাজ করতেছে, এটা তো বন্ড তৈরি করছে। লোন পেয়ার কোনো কাজের না, সে একলা একলা বসে আছে, বসে বসে হচ্ছে বিকর্ষণ করতেছে। সো ভাই এদের মধ্যে বিকর্ষণটা হচ্ছে সবচেয়ে বেশি, লোন পেয়ার বিকর্ষণটা ভাইয়া সবচেয়ে বেশি। সো এই জন্য ভাইয়া বলছে ডিফারেন্ট অর্ডারের রিপালশন থাকবে, অর্থাৎ ভাইয়া লোন পেয়ার বিকর্ষণ সবচেয়ে বেশি। এরপর ভাই আস্তে আস্তে লোন পেয়ার বন্ড পেয়ার, লোন পেয়ারের সাথে বন্ড পেয়ারের ডেফিনেটলি বিকর্ষণ থাকবে, কারণ ভাই বন্ড পেয়ারে তো ইলেকট্রন থাকে না। সো লোন পেয়ার বন্ড পেয়ারকে বিকর্ষণ করবে, সেটার মানটা কিছুটা কম হবে, বাট লোন পেয়ার সবচেয়ে বেশি হবে। ভাই লোন পেয়ার বন্ড পেয়ার, এরপরে লাস্ট ভাইয়া বন্ড পেয়ার। সো সবচেয়ে কম বিকর্ষণ হবে ভাইয়া বন্ড পেয়ারের মধ্যে, ঠিক আছে। সো এটাই মেইনলি ভাইয়া ভিএসসিপিআর থিওরির জিস্ট কথা, একদম মূল কথা, একদম জিস্ট। এটা হচ্ছে ভিএসসিপিআর থিওরির মেইন কথা, যে ভাইয়া বিকর্ষণটা লোন পেয়ারের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে, এরপর লোন পেয়ার, এরপর ভাইয়া বন্ড পেয়ার। সবাইকে বুঝতেছে ভাই, আমি কি বেশি ফাস্ট বলতেছি? হ্যালো না ভাই বুঝতেছি। আচ্ছা, ওকে গ্রেট। তাহলে ভাই এটা হচ্ছে মেইনলি তোমার তবে আপনার ভিএসসিপিআর। হ্যাঁ বলো ভাইয়া। তো অনেক বেশি ফাস্ট বলতেছে? এগুলো ইজি জিনিস ভাইয়া, তোমরা জাস্ট আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, তাহলে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে।
তাহলে ভাইয়া ভিএসসিপিআর থিওরি মেইনলি হচ্ছে ভাইয়া লোন পেয়ার মধ্যে বিকর্ষণ সবচেয়ে বেশি, তারপরে ভাইয়া লোন পেয়ার বন্ড পেয়ার, আর হচ্ছে বন্ড পেয়ার। ভাইয়া এই মিটিংটা যদি ক্লোজ হয়ে যায় তোমরা আবার জয়েন করিও, ঠিক আছে? সেম লিংকে জয়েন করিও, কারণ যেহেতু শুরু করছে অ্যাটলিস্ট কিছু দূর আগানো উচিত, তাহলে পরের ক্লাস থেকে আবার প্রথম থেকে শুরু করতে হবে। আচ্ছা, তারপর ভাইয়া 3 নাম্বার পয়েন্টটাতে আসি ভাইয়া। যদি লোন পেয়ার ভাইয়া 0 হয়, আচ্ছা এখানে কমা দেওয়া উচিত ছিল, যদি ভাইয়া লোন পেয়ার 0 হয় দেন জিওমেট্রি বা জ্যামিতিক গঠন ভাইয়া আচ্ছা এটা কি হলো, যদি লোন পেয়ার 0 হবে তখন জ্যামিতিক গঠন ইকুয়াল টু হবে ভাইয়া শেপ। এই কথাটা লিখতে ভুলে গেছে, যখন ভাইয়া লোন পেয়ারটা 0 হবে তখন জ্যামিতিক গঠন এবং আকৃতি একই হবে ভাইয়া। জ্যামিতিক গঠন কি ছিল ভাইয়া, যেখানে আসলে লোন পেয়ার এবং বন্ড পেয়ার দুইটাকে আমরা সেম ভাবে কনসিডার করি ভাইয়া। আর যদি এটা সত্য না হয় তাহলে ভাইয়া জিওমেট্রি বা জ্যামিতিক গঠন